বিসমিল্লাহির রহমানির রহিম। ছোটো ভাই সরোয়ার, তোমাকে অনেক ধন্যবাদ যে কথা শোনা যায় না এইটা তুমি বলছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভয়েস শোনা যায় নাই। আমি কি বলতেছিলাম সেটা শোনা যায় নাই। তো আমি এখন আমার কালেকশন ঠিক করছি, আশা করি এখন কথা শোনা যাবে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে পিআর পদ্ধতি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হয়তো এই বিষয়টা আমার আলোচনা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। আবার কেউ মনে করতে পারেন যে তোমার এত দরকার কি। আমি চিন্তা করে দেখলাম যে টিভির টকশোতে যেসব বুদ্ধিজীবীরা আসেন এবং যারা এই টিভিতে আলোচনা করেন, তারা ইংরেজি বাংলা মিলাইয়া অনেক কথা বলেন, যে কথাগুলো আসলে আমাদের গ্রামের মানুষ বুঝতে পারে না। তাদের অনেক কথাই গ্রামের সাধারণ মানুষ তারা বুঝতে পারে না যে আসলে কি বলল। তো আমি এই গ্রামগঞ্জের সাধারণ মানুষের জন্য খুব সহজ ভাষায় আমি এই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি আমার আলোচনা কারো কাছে খারাপ লাগে, আপনি হাইড করে রাখতে পারেন অথবা আপনি এড়িয়ে যেতে পারেন, কিন্তু কোনোভাবেই আজে বাজে কোনো কমেন্ট করা থেকে বিরত থাকবেন। কারণ আমার আলোচ্য বিষয় এবং আমার আলোচনার বিষয় কাউকে হ্যারাসমেন্ট করা বা কোনো দলের বিপক্ষে অবস্থান নেওয়া এটা নয়। আমার আলোচনার মূল বিষয় হয়েছে যে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, এই জন্যই মূলত আমার আলোচনা। তো বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের দেশের সাধারণ মানুষ তারা কিন্তু যে আশা করছিল বর্তমান সরকারের কাছ থেকে, আমরা কিন্তু ওই ধরনের কোনো কিছু আসলে তেমন কিছু আমরা সরকারের কাছ থেকে ওইভাবে পাই নাই। এবং এই না পাওয়ার পিছনে সরকারের ব্যর্থতা আমি বলবো না, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাদের সীমাবদ্ধতার কারণেই তারা যেভাবে আসলে কার্যক্রম আগাইয়ে নেওয়ার কথা সেইভাবে নিতে পারে নাই। আপনারা দেখছেন গতকালকে বিশাল এক সমাবেশ হয়েছে ইসলামী আন্দোলনের ব্যানারে, এবং সেখানে দেশের অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং সমস্বরে সবাই একই কণ্ঠে এবং সবাই ঐক্যমতের ভিত্তিতে তারা তিনটা দাবি তুলছে: বিচার সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন বিষয়টা হলো, এই পিআর পদ্ধতিতে যে নির্বাচন, এই পিআর পদ্ধতির নির্বাচনটা আসলে কি, এইটা কিন্তু আমরা আমাদের যে গ্রামের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের সাধারণ মানুষ, তারা কিন্তু এই পিআর পদ্ধতি সিস্টেমটা কিন্তু আসলে তারা বোঝে না। যে কারণেই আমি একটু স্বাভাবিক ভাষায়, সাধারণ ভাষায়, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, এই জন্য আমি পিআর পদ্ধতি বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আপনারা জানেন যে আমাদের দেশের 70% মানুষ গ্রামে বসবাস করে, তাদের ভোটই নেতা হয়, কিন্তু আসলে তারা রাজনীতির অনেক কিছুই বুঝতে পারে না। রাজনীতিবিদদের অনেক কঠিন কঠিন ভাষাও আসলে গ্রামগঞ্জের মানুষ অনেকে বোঝে না। যে কারণে আমি একটু সাধারণ এবং স্বাভাবিক ভাষায় বোঝানোর চেষ্টা করব, এটাই আমার ইচ্ছা। তো গতকালকে সমাবেশ থেকে যে তিনটা দাবি তোলা হয়েছে: বিচার সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। আপনারা জানেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3 তারিখে উনি গৃহবন্দী হয়েছিলেন এবং 7 তারিখে উনি মুক্তি পাইছেন। তো 7 তারিখে উনি মুক্তি পাওয়ার পরে 3 তারিখে যারা গাদ্দারি করছে, 3 তারিখে যারা তাকে গৃহবন্দী করছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য কাজ করছে, তাদের বিচার কিন্তু সাথে সাথে সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই তাদের বিচার হয়ে গেছে। কিন্তু আমরা বর্তমান সরকারের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ায় কিন্তু আসলে জাতি হতাশ। বর্তমান বিচার প্রক্রিয়ায় এতটাই গতিহীন যে আসলে এই বিচার প্রক্রিয়া কবে শেষ হবে এবং এই বিচার প্রক্রিয়ার ফলাফল আসলে কি হবে, এইটা কিন্তু সাধারণ মানুষের বোধগম্য নয়। কারণ বিচার প্রক্রিয়ার কার্যক্রম যেভাবে মানুষ আশা করছে সেইভাবে কিন্তু আসলে মানুষ দেখতে পাইতেছে না। তারপর হলো সংস্কার মিটিংয়ের পরে মিটিং হচ্ছে, বৈঠকের পর বৈঠক হচ্ছে, কিন্তু সংস্কারের কি হইতেছে, কি সংস্কার হইল, কতদূর পর্যন্ত কি হইল, আমরা কিন্তু আসলে এখনও অন্ধকারে। সেই হয়তো আমরা গ্রামের সাধারণ মানুষ অনেকেই মিডিয়ার সাথে যুক্ত নেই, কিন্তু আমরা যারা মিডিয়ার সাথে একটু যুক্ত আছি, আমরা যতটুকু যা দেখতে পাইতেছি যে আসলে সংস্কারের বিষয়গুলো তেমন একটা দৃশ্যমান কোনো কিছুই এখন পর্যন্ত আমরা দেখতেছি না। আর সংস্কারের যে মূল বিষয়টা, সেইটা হচ্ছে যে গত 15 বছর অর্থাৎ গত তিনটে নির্বাচনে দেশের সাধারণ মানুষ তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন সব মানুষের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা যে তারা নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজের ভোট অধিকার প্রয়োগ করবে, এটা মানুষের আশা আকাঙ্ক্ষা। কিন্তু এই ভোট অধিকার প্রয়োগ করার জন্য যে সংস্কার প্রয়োজন, নির্বাচনী যে সংস্কার প্রয়োজন, সেই নির্বাচনী সংস্কারে আসলে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখতেছি না। এবং কিভাবে নির্বাচন হবে এটাও কিন্তু এখন পর্যন্ত সব রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করতে পারে নাই এবং বর্তমান সরকারও কিন্তু এ ধরনের কোনো দিক নির্দেশনা এখনও তারা দিতে পারে নাই। আর আমরা কিন্তু সেই নির্বাচনী যে সংস্কার, এটাই কিন্তু মূলত বাংলাদেশের এখন প্রথম এবং প্রধান চাওয়া পাওয়া, যে নির্বাচনী সংস্কার। নির্বাচন কিভাবে হবে? নির্বাচন যদি সেই গতানুগতিকভাবেই হয় যে নির্বাচনের আগের দিন 500-1000 করে টাকা দিয়ে যাইবে এবং নির্বাচনের আগে মোটরসাইকেল বহর থাকবে, নির্বাচনের আগে সব জায়গায় প্রভাব বিস্তার করবে, মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়াইয়ে দেবে, অর্থাৎ নির্বাচনকে প্রভাবিত করার জন্য যা যা করা দরকার এগুলো করবে। এই পদ্ধতিতেই যদি নির্বাচন হয় তাহলে সংস্কার হইল কই? তাহলে নির্বাচনের সংস্কার কোথায়? তো আমরা এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে কোনো কিছু পাইতেছি না যে আসলে নির্বাচনটা কিভাবে হবে। তারপরে আসেন পিআর পদ্ধতি। এখন এই পিআর পদ্ধতি কি? এই পিআর পদ্ধতি সম্পর্কে কিন্তু গ্রামের সাধারণ মানুষ তারা তেমন কোনো জ্ঞান রাখে না এবং এটা যেহেতু সম্পূর্ণই নূতন একটা বিষয়, তো এই বিষয় কিন্তু আসলে মানুষের তেমন কোনো ধারণাও নাই। তো পিআর পদ্ধতি নির্বাচনটা হয়েছে কিভাবে, যে সারা বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনের পরে কোন দল কত পার্সেন্ট কত ভোট পাইছে ওইয়ের উপরে আপনার সংসদ সদস্য বন্টন করা হবে। এখন এতে সুবিধা এবং অসুবিধা কি? সুবিধাটা হইল, আপনি মনে করেন আমার এলাকায় 10 লাখ ভোট আছে, এখানে
8 জন প্রার্থী আছে, 10 জন প্রার্থী আছে, 20 জন প্রার্থী আছে, একজন প্রার্থী ভোট পাইল 1 লাখ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সে ভোট পাইছে 99,900, 100 ভোট কম পাইছে, যে উইন হয়েছে তার চেয়ে 100 ভোট কম পাইছে। এই 100 ভোট কম পাওয়ার কারণে সে আর সংসদ সদস্য হইতে পারে নাই। যে 100 ভোট বেশি পেয়েছে সে সংসদ সদস্য হবে এবং সে মন্ত্রী হবে এবং যত সুযোগ সুবিধা আছে সব সে নিজে গ্রহণ করবে এবং তার যারা অনুসারী আছে তারা গ্রহণ করবে, তারা সকল সুযোগ সুবিধা, সরকারি সকল সুযোগ সুবিধা তারা গ্রহণ করবে, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। কিন্তু বাকি যে 9 লাখ ভোটার, তাদের প্রার্থীরা উইন হইতে পারে নাই, 9 লাখ ভোটারের প্রার্থীরা উইন হইতে পারে নাই, 1 লাখ ভোট পাইয়ে একজন উইন হয়েছে। এই 9 লক্ষ লোক তারা উইন হইতে না পারার কারণে সেই 5 বছর পর্যন্ত এই 9 লাখ লোকই হ্যামারিং হইবে, কারণ সে ওই সংসদ সদস্যকে ভোট দেয় নাই। তার কাছে তুমি তো আমার দলের লোক না, সে কোনো সুযোগ সুবিধা পাইবে না। তাহলে সুবিধা বঞ্চিত হইতে আছে 9 লাখ লোক, আর সুবিধা প্রাপ্ত হইতেছে 1 লক্ষ ভোটার। 1 লক্ষ ভোটার সুবিধা পাইতেছে আর 9 লক্ষ ভোটার সুবিধা বঞ্চিত হইতেছে। এবং এই যে লোক নিকটতম প্রতিদ্বন্দ্বী তার যারা অনুসারী এবং সেই লোক সে সবসময় প্রতিহিংসার শিকারে পরিণত হইতেছে হবে এবং যত প্রকার শোষণ নির্যাতন এবং যত প্রকার হ্যামারিং আছে, যত প্রকার অপমান অপদস্থ আছে সব তাকে সহ্য করতে হবে। ভোটার সে কম কত, মাত্র 100 ভোটে সে পরাজিত হয়েছে। এই পরাজিত হওয়ার কারণে এটা লটারির মতো, পরাজিত হওয়ার কারণে সে হ্যামারিং হইবে। তো আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা থাকে না। এটা কিন্তু বিশাল একটা বিষয়, এটা ভাবতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করছেন যে তারা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবে। এখন পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করার প্রক্রিয়াটা কী হবে, কিভাবে তিনি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবেন। যেমন মনে করেন ইসলামী আন্দোলন থেকে একজন লোকও সংসদ সদস্য হইতে পারে নাই, এনসিপি থেকে একজন সদস্যও এমপি হইতে পারে নাই, তখন তাদেরকে কোন প্রক্রিয়ায় সে সরকারের অংশগ্রহণ করাইবে বা অংশগ্রহণ তারা কীভাবে হইবে। পিয়ার পদ্ধতি ছাড়া কিন্তু তাদেরকে সংসদে নেওয়ার এবং তাদেরকে সরকারে, জাতীয় সরকারে তাদেরকে অংশগ্রহণ করার অন্য কোনো পথ নাই, অন্য কোনো উপায় নেই। সেক্ষেত্রে এই পিয়ার পদ্ধতি নির্বাচনটাই কিন্তু একমাত্র উপায়। জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাইলে পিয়ার পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। গ্রামগঞ্জের একটা কমন ডায়লগ আছে, আমরা সবাই বলি যে যখন দেখি যে একটা দল তারা মিছিল মিটিংয়ে আগাইয়া আছে, তারা মোটরসাইকেল শোডাউনে আগাইয়া আছে, তারা টাকা পয়সা খরচে আগাইয়া আছে, তখন আমরা বলি কি যে ভোট পচাইয়া লাভ কি, হইবে তো ওই দলই, তা আমার ভোটটা পচাইয়া লাভ কি। এইটা কিন্তু কমন ডায়লগ। আর এই যে ভোট পচাইয়া লাভ কি, এই কারণে ছোট ছোট দলগুলা তারা সেই যুগের পর যুগ সংগঠন করতেছে, কিন্তু তারা সামনে আগাইতে পারতেছে না, তাদের ভোটার বাড়তেছে না। কারণ ওই নির্বাচনের সময় আসলেই মানুষ বলে ভোট পচাইয়া লাভ কি। তো যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তখন আর এই কথাটা থাকবে না যে ভোট পচাইয়া লাভ কি, তখন প্রত্যেকটা ভোটেরই মূল্য থাকবে। একটা ভোট দিলে সেই একটা ভোটেরও মূল্য থাকবে, তখন আর এই কথাটা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, দেখা গেছে যে এই যে আপনার এখন যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, এই পদ্ধতিতে নির্বাচন হইলে যোগ্য লোক তারা সংসদে যাইতে পারে না। কারণ আপনারা জানেন গণফোরামের ডক্টর কামাল হোসেন সে বিশ্ববিখ্যাত একজন লয়ার, তিনি বিশ্ববিখ্যাত একজন ব্যারিস্টার, অথচ আজকে পর্যন্ত সে কিন্তু সংসদে যাইতে পারে নাই। কারণ কি,
দেখা গেছে সে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হারিয়ে যায়। আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই যোগ্যতা সম্পন্ন লোকগুলা তারা সংসদে যাইতে পারবে এবং সুন্দর একটা সংসদ হবে। সেই ক্ষেত্রে আপনার পিয়ার পদ্ধতি কিন্তু যোগ্যতা সম্পন্ন সংসদ সদস্য সংসদে পাঠানোর একমাত্র উপায় হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। এরপরে আর একটা বিষয়, 2 নম্বর বিষয় যে আপনার যে কারণে পিয়ার পদ্ধতি নির্বাচন প্রয়োজন সেইটা হচ্ছে সংখ্যালঘু। আমরা জানি যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বসবাস করতেছে এবং তারা সবসময় কি যদি তাদের উপরে কোনো নির্যাতন হয় না, তাদের উপরে কোনো হয়রানি হয় না, কিন্তু একটি দেশ বাইরে, আমাদের বাইরের একটি দেশ, তারা বারবার এই অভিযোগ আনতে আছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হইতেছে, তারা হয়রানির শিকার হইতেছে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই সংখ্যালঘুদের মধ্য থেকেও 2-4 জন তারা সংসদ সদস্য হবে এবং তারা সংসদে থাকবে। তখন তাদের যেই সমস্যা, সুবিধা অসুবিধা তারা কিন্তু সংসদে বলতে পারবে। তখন বাহিরের কোনো কান্ট্রি বলতে পারবে না যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন হইতেছে। আর যদি হয়ও সেটাকে রোধ করার জন্য এবং সেটা তার একমাত্র প্রতিকার হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন। আপনি যে যুক্তি দেখান, কোনো যুক্তিতেই গতানুগতিক নির্বাচন গ্রহণযোগ্য নয়। যদি গতানুগতিক সিস্টেম অনুযায়ী নির্বাচন হয় তাহলে সেই দেশে আবার সেই ফ্যাসিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, স্বৈরাচার হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ওখানে জাতীয় সরকার গঠন করার প্রক্রিয়া সেটা হবে না এবং দেশের যেই মানসম্মত লোকজন যারা আসলে সংসদে কথা বলতে পারে, যারা সংসদে গিয়ে সংসদকে অলঙ্কিত করতে পারবে, এই ধরনের লোক সংসদে যেতে পারবে না। তো এসব কারণেই আসলে পিয়ার পদ্ধতির নির্বাচন একমাত্র শ্রেষ্ঠ উপায়। বর্তমান যেই সমস্যা, এই সমস্যা থেকে, অর্থাৎ আমাদের দেশের যখন একটা দল ক্ষমতা যায় তারা একছত্রভাবে তাদের যেই ক্ষমতার দাপট দেখায় এবং তাদের একছত্র ক্ষমতার বলেই তারা ধীরে ধীরে স্বৈরাচারের দিকে ধাবিত হয়। এর থেকে মুক্তির একমাত্র উপায় পিয়ার পদ্ধতি নির্বাচন। যদি জাতীয় ঐক্যমতের সরকার গঠন হয় তাহলে সকলের পরামর্শ সাপেক্ষেই আপনার যে কোনো কাজ সরকার সকলের পরামর্শ সাপেক্ষে করবে। সেখানে আর এই 71 সালের মতো সময় আমাদের দেখতে হবে না। কারণ পাকিস্তান সরকার স্বৈরাচার হয়েছিল এই একই কারণে, জাতীয় সরকার না হওয়ার কারণে। তারা সেই পূর্ব পাকিস্তানের উপরে তারা অত্যাচার নির্যাতন শোষণ করছে, যে কারণে আমাদের 71 সালে মুক্তিযুদ্ধ করতে হয়েছে এবং 71 সালে সেই এক সাগর রক্ত ঢেলে দিতে হয়েছে। 71 সালে আমাদের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। এর একমাত্র কারণ জাতীয় সরকার যদি থাকতো, তখনও যদি জাতীয় সরকার থাকতো তাহলে আর 71 সালের এই ভয়াবহ অবস্থা হয়তোবা হইতো না। আবার এই 24 সালের যেই আমরা যেই অবস্থা দেখছি, এই বারবার সেই রক্ত ঝরানো, বারবার সেই জীবন দেওয়া, এটা আসলে কোনো সভ্য জাতির জন্য এটা আসলে ভালো কিছু বয়ে আনে না। আমরা এই 24-এর আবার 24 ঘটুক, বাংলাদেশে আবার 24 ফিরে আসুক, আমরা এটা দেখতে চাই না। সে কারণে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, জাতীয় সরকার হবে, সকলের ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালিত হবে, এটাই মানুষের আশা আকাঙ্ক্ষা। যদি কেউ এর বিরোধিতা করে তাহলে মনে করতে হবে এসব কারণেই আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন দরকার। এবং আমরা জানি যে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সর্বপ্রথম এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আপনি যদি বহুদলীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করতে চান, তাহলে সব দলের অংশগ্রহণে জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন। জাতীয় ঐক্যমতের সরকার ছাড়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন। আমি আরও স্বাভাবিক
সহজভাবে বলতেছি, সাধারণ মানুষ যারা আসছেন আমার কথা যদি শোনেন আপনারা বুঝতে পারবেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন কি। পিয়ার পদ্ধতির নির্বাচনটা সহজ ভাষায় আমি বলতেছি যে সারা বাংলাদেশে ভোট হবে। ভোট হওয়ার পরে দেখা গেল ইসলামী আন্দোলন পাইছে 10 লক্ষ ভোট, এনসিপি পাইছে 15 লক্ষ ভোট, জামাত ইসলাম পাইছে 20 লাখ ভোট, গণফোরাম পাইছে 2 লাখ ভোট, বিএনপি পাইছে 4 কোটি ভোট। এইভাবে যখন ভোট পাইবে তখন এই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সংসদ সদস্য বণ্টন করা হবে। দেখা গেছে বিএনপি ভোট বেশি পাইছে, তাকে উনি পাইল 150 আসন। সে এই 150 আসন, এই 150 সংসদ সদস্য তাদের দলের ভিতর থেকে যাদেরকে তারা চয়েস করবে তাদের মধ্যে থেকে 150 সংসদ সদস্য তারা সংসদে পাঠাইবে। ইসলামী আন্দোলন 30 লাখ ভোট পাইছে, তাদেরকে 20টি আসন, তারা পার্সেন্টেজ অনুযায়ী 20টা আসন পাইছে, 20 জন সংসদ সদস্য পাইছে, তাদেরকে 20টা দেওয়া হইবে। তাদের দলের মধ্য থেকে তারা বাছাই করে 20 জন লোককে সংসদে পাঠাইবে। তাহলে বাছাই করে যখন সংসদে পাঠাইবে সেখানে ভালো লোকজন অর্থাৎ এডুকেশন পারসন এবং কোয়ালিটি সম্পন্ন সৎ এবং যোগ্য লোকদেরকেই তারা সংসদে, যারা কথা বলতে পারে, যারা সবাই তো এক ধরনের না, তাদেরকেই তারা সংসদ সদস্য বানাইবে এবং সংসদে পাঠাইবে। এইভাবে প্রত্যেকটা দল থেকে যদি হাই লেভেলের লোকজন এবং কোয়ালিটি সম্পন্ন লোকজন সংসদে পাঠায়, সেই সংসদটা হবে জনগণের জন্য একটা আসলে জনগণের যে আশা আকাঙ্ক্ষার সংসদ, এই রকমের একটা সংসদই তৈরি হবে। তো যেভাবেই বিশ্লেষণ করেন, কিন্তু আসলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য পিয়ার পদ্ধতির বাহিরে কিছু আছে বলে আমরা মনে করি না। সবাইকে ধন্যবাদ।